আমি প্রথমেই আজকের যারা আয়োজক তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আজকের আলোচনার যে টাইটেল চাষাভূষার সন্তান, আপনারা আজকে, আমিও একজন চাষাভূষার সন্তান, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন চাষাভূষার সন্তান হিসাবে, আমি সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত গর্ব করে এই কথাটা বলি, আমি একজন কৃষকের সন্তান, একজন চাষির সন্তান। কেন বলি? বলার অন্যতম কারণ হচ্ছে জনগণ দ্বারা নির্বাচিত হয়ে যেহেতু সংসদে স্থান পেয়েছি, তার পরবর্তীতে সংসদের সদস্যরা সংসদ পরিচালনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। যখন আমি বলি আমি চাষার সন্তান, কৃষকের সন্তান, আমি তাৎপর্যটা বুঝাতে চাই এইভাবে যে আমাদের কৃষক এবং চাষি, তাদের পক্ষ থেকে যে ভয়েস, যে পরিমাণ রেজ হওয়ার কথা, আনফর্চুনেটলি পুঁজিবাদ বলি, আমলাতান্ত্রিক জটিলতা বলি, যেভাবেই বলি, হয়ে উঠছে না এখন পর্যন্ত। আমার কাছে মনে হয়, আমি গতকালকে রাতে আমাদের কনস্টিটিউয়েন্সি থেকে এসেছি, প্রায় 4 দিন টানা ছিলাম। হাওর তো যেহেতু হাওরের বাড়ি, হাওরের মধ্যেই তো বসবাস আমাদের। সামনে পানি, পিছনে পানি, মাঝখানে ঘর। একটু বৃষ্টি হলে এই ঘরের কাছাকাছি আবার পানি চলে আসে। ছোটবেলায় দেখতাম সাপ কিভাবে ঢুকে বা না ঢুকতে হয় সেই বন্দোবস্ত করা, অনেক কিছু ছিল, অনেক কিছু দেখেছি ছোটবেলায়, এখনো দেখছি প্রায় সময়ই। তো স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত প্রকৃত অর্থে হাওরকে নিয়ে কার্যকর কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। আনফর্চুনেটলি যে বছর আমাদের ফসল হানি ঘটে, অর্থাৎ যেমন এই বছরে ফসল চলে গেছে, যে বছরটাতে ফসল হানি ঘটে তখনই আমরা শহুরে মানুষ এবং যারা হাওর থেকে উঠে আসা সাংবাদিক ভাইয়েরা আছি, রাজনৈতিক কর্মীরা আছি, কবি সাহিত্যিকরা আছি, সেই বছরটাতে আমরা বেশি উচ্ছ্বসিত হই হাওর নিয়ে। আবার যখন দেখা যায় যে হাওরে প্রচুর ধান হয়েছে, কৃষকের মনে হাসি, তখন আবার আমাদের এর পরের বছর বা এর আগের বছর যে দুর্যোগটা ছিল অনেক সময় ভুলে যাই। তো আমার কাছে মনে হয় যে আমাদের হাওর নিয়ে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ, টেকসই উদ্যোগ বা পরিকল্পনা নেয়া সায়েন্টিফিক ওয়েতে সেটা এখন পর্যন্ত করা হয়নি। করতে পারেন বা করা যেতে পারে। আমরা অনেকে হাওর অধিদপ্তরের কথা বলি, হাওর বোর্ডের কথা বলি, আমরা যে ঝোঁকেই যা বলি না কেন, যারা এই হাওর সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছেন বা করবেন, অফকোর্স তাদের হয়তো একাডেমিক স্কিল এন্ড নলেজ আছে, কিন্তু আমরা হাওরের বাসিন্দা যারা, বাস্তব অভিজ্ঞতাটা যে সমস্ত আমলারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত কতটুকু আছেন তা প্রশ্নের দাবি রাখে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার জন্ম, বেড়ে ওঠা ঠিক হাওরের মাঝখানে, কিন্তু যখন পলিসি মেকিং কিছু হবে তখন সচিবালয় থেকে আমলারা নির্ধারণ করে দেন কিভাবে কি হবে, এবং অনেকাংশে দেখা যায় যে জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাথে তেমন কনসালটেশনটা পর্যন্ত করা হয় না। আমাদের মাননীয় সংসদ সদস্য একজন বলে গেছেন বাঁধের কথা। এই সমস্ত কাজগুলো বিগত দিনে হয়েছে ব্যক্তিগত সৌন্দর্য, চোখের সৌন্দর্য রক্ষার জন্য। কত বড় একটা হাওরের মাঝখানে আমরা বড় বাঁধ দিয়েছি, এবং আমরা সাংবাদিক ভাইয়েরা এসে সেটাকে নিয়ে বিগত অনেক বছর উচ্চকিত ছিল, প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। যদিও বুয়েট থেকে তখন বলা হয়েছে স্পেশালাইজড যারা, যে এই বাঁধের সুদূর প্রসারী ক্ষতি আমাদের ভোগ করতে হবে, যা আমরা ভোগ করছি। তারপরে দেখেন হাওরে আবার মৎস্য চাষের নামে হাওর ধ্বংসের আরেকটা নৈরাজ্য চলছে। কিভাবে?
আমি আমার বাস্তব অভিজ্ঞতাটা বলছি। যেমন আমাদের বাড়ির পাশে একটা হাওর আছে, নাম হলো সোনাডুবি। আমি জানি না, ফরাজি স্যার হয়তো নাম শুনেছেন। সোনাডুবি, গুড়াডুবি, টাঙ্গুয়া, এরকম অনেকগুলো হাওর আছে। যে হাওরগুলো লোকালয়ের একটু কাছে, ওখানে তথাকথিত লিজ, এটা তো লিজ না, আমি বলবো সরকারের তরফ থেকে কয়েকজন মানুষকে দিয়ে দেয়া হয়, নৈরাজ্য সৃষ্টি করে ওই কয়েকজন মানুষ টাকা ইনকামের একটা পথ করে দেয়া হয়। ইন দ্য নেম অফ জেলে, অর্থাৎ জেলে সমিতির নামে প্রকৃত জেলেরা কেউ কিন্তু লিজ গ্রহণ করেন তাদের নামে, উপভোগ করে কিন্তু সরকারি দলের যারা লোকজন থাকে বা ওই অঞ্চলের দাপটে যারা লোকজন থাকে, দাঙ্গাবাজ লোকজন থাকে, তারাই কিন্তু সেটা উপভোগ করে। কেন আমি কথাটা বলছি উপভোগ, এই কারণে আমি বলছি, তারা এই লিজের নামে প্রকল্প থাকে, কিন্তু হাওয়ার উন্নয়ন এবং লিজ কি কি জানি থাকে। নামটা যখন দেখবেন প্রাণটা জুড়ায়া যায় যে হ্যাঁ, আমি লিজ নিচ্ছি মৎস্য চাষ এবং উন্নয়নের জন্য। উন্নয়ন তো দূরের কথা, ধ্বংসের জন্য কাজ করছেন। যে কথাটা বলছিলাম সোনাডুবি বিলের কথা, আমি জানি, যদিও এতদিন করার কিছু ছিল না, শুধু যেয়ে দেখেছি, বাড়িতেও যেতে পারতাম না রাজনৈতিক কারণে। নির্বাচিত হওয়ার পরে বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে যাওয়া শুরু হয়েছে। বিলের মধ্যে বড় বড় গর্ত, পুকুরের চেয়েও গভীর গর্ত, আমাদের গ্রাম বাংলা ভাষায় স্যার এটাকে খৈন বলে, এরকম খৈন করা হয়েছে। মানে ধরেন বিরাট বড় একটা বিল, 5টা বা 7টা খৈন। খৈন কি এটা অনেক গর্ত করে করা, যেন সমস্ত মাছটা এখানে চলে আসে। গর্তের চারপাশে আবার বাঁধ থাকে, পানিটা তখন আর প্রবাহিত হতে পারে না। এইবারে যে হাওয়ার অঞ্চলে, বিশেষ করে আমাদের কলমাকান্দা সুনামগঞ্জের একটা অংশ, এই পার্টটা কৃষকদের যে 25% ধানও ঘরে নিতে পারেন নাই, যতটুকু নিয়েছে একজন বলেছেন আমাদের গ্রামের ভাষায় বলে গেরা উঠে পড়ছে। আমি জানি না গেরা শব্দ শুদ্ধ ভাষায় কি বলে। তো এই 25%-এর মধ্যে ম্যাক্সিমামই গেরা ওঠা।